আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই চোখ মুছতে মুছতে আগে আসা হয় এই রান্নাঘরটায়। তো আমার রুমের সাথেই তো রান্নাঘরটা, যে কারণে রুম থেকে বেরোনোর সাথে সাথে রান্নাঘরে পাটা পড়ে। তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কেননা ফাঁকা না করলে অন্যান্য কাজ করতে ভীষণ পরিমাণে অসুবিধা হবে। তো গতকাল রাত্রে যে বাসনগুলো মেজে রাখছিলাম, তো সেগুলো ঠিকঠাক জায়গা মতো রাখতে পারলে তারপর নিশ্চিন্তভাবে কাজগুলো করতে পারবো। আবার যখন কোনো পাত্রের প্রয়োজন হবে ঠিক জায়গা মতো ওখান থেকে নিতে পারবো। নয়তো কিন্তু খুঁজেই বেড়াতে হয় যে কোন জায়গায় কোনটা আছে, কোন বাটির পিছনে আর একটা বাটি আছে। তো এভাবে খোঁজাখুঁজি লেগে যায়। তো সে কারণে নিজের সুবিধার ক্ষেত্রে আগে থেকেই বাসনগুলো একটু করে গুছিয়ে নিই। আর এই যে ট্যাপটা, এই ট্যাপের উপরে একটু দেখছি জং ধরে ধরে গেছে। কেন ধরে সেটাই তো বুঝতে পারি না, তবুও ধরছে। তো সে কারণে ওইটা হচ্ছে আগে একটু ডলে নিচ্ছি, কেননা এইটুকু যদি এখন না করি তো সারাদিনে আর মনেও থাকবে না, আর করতেও ভালো লাগবে না। তো সে কারণে এখন মনে পড়লো, এই কারণে হচ্ছে ভালো করে ডলে এই জিনিসটা মেজে ঘষে একটু ধুয়ে গুছিয়ে নেব। সব কিছু একটু ধুয়ে গুছিয়ে নেওয়ার পর আমার এই জায়গাটাও অনেকটা পানি পড়ে গেছিলো, বোতলে পানি ঢালতে হয়েছে। তারপরে যে বাসনগুলো ছিল সেখান থেকে অনেকটা পানি বের হয়েছে। সে পানিটার কারণে পুরো টাইলসটা একটু পানি পানি হয়ে গেছে। তো আমি একটু শুকনো একটা টাওয়াল দিয়ে তো এটা মুছে নিচ্ছি। আর এটা মুছে একটু শুকনো শুকনো করে নিলে যেটা হবে, বাইরে থেকে তো মাছি আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ইদানিং একটু মানে সার্ফ দিয়ে, হুইল পাউডার যেটা, সেটা দিয়ে একটু পরিষ্কার করে রাখছি। এর জন্য দেখছি কয়েকদিন মাছিটা খুবই কম আসছে আমার রুমের ভিতরে, নয়তো বেশ কিছুদিন মাছিটা খুব আকারে জ্বালিয়েছিল। তো রুমটা হচ্ছে একটু সাইকেলগুলো বেরো করে নিচ্ছি, কেননা আমার ছেলে একটু ব্রাশ করতে গেছে, আর এই সুযোগে ওর রুমটা যদি আমি একটু গুছিয়ে নিতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে ও পড়তে বসেছিল, আর বইগুলো তো এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। তো আমি যখন রুমটা গুছাতে এসেছি, এসে এগুলো আগে ভালো করে গুছিয়ে রাখছি। আর খাতা কলম যেখানে যেটা আছে গুছিয়ে রাখছি, কেননা ও ব্রাশ করতে গেছে। ওখান থেকে এসে যদি রুমটা একটু গোছানো পায় তবে একটু চুপচাপ বসবে, আর যদি দেখে যে না অগোছালোই আছে তাহলে নিজে আরও অগোছালো করে রাখবে। বাচ্চাদের এক্সাম চলার সময় এইভাবেই আর কি রুমটা অগোছালো থাকে। আমার বাসায় তো প্রচুর ছড়াছড়িভাবে থাকে, যেহেতু আমার ভাইও থাকে, তা দুইজনেরই একই সাথে এক্সাম হচ্ছে। ভাইটা তো দিচ্ছে দ্বিতীয় সেমিস্টারে, আর হচ্ছে আমার ছেলেটার তো এমনি মধ্যবার্ষিক পরীক্ষা হচ্ছে, মানে মাসিক যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে। তো এই কারণে বইগুলো আরও এদিক ওদিক ছড়িয়ে রেখেছে, যখন তখন বইটা খুলে পড়তে বসছে, আবার সেইগুলো সেভাবেই রেখে দিচ্ছে। তো রুমটায় এসে দেখি যে জানালায় প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। তো এই রুমটা আমার বাচ্চার আবার অ্যালার্জির সমস্যা আছে, তো সে কারণে আমি তো কয়েকদিন অসুস্থ ছিলাম, তো আমি নিজেও ঝাড়তে পারিনি। এখন একটু আল্লাহর রহমতে সুস্থ আছি, তো ভাবলাম জানালাটা পরিষ্কার করে নেই। জানালাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে তোশকটা পুরোটা উল্টিয়ে দিয়েছি ঝেড়ে। তো ওগুলো তো আর ক্যামেরায় দেখালাম না, কেননা একা একা সম্ভব না। তো বেড কভারটা আবার ভালো করে ঝেড়ে পেতে গুছিয়ে এবার ওর রুমটা একটু যেখানে যতটুকু ময়লা ছিল সম্পূর্ণটা ঝেড়ে গুছিয়ে নিয়েছি।
এই তো এখন পুরো রুমটা একটু আর কি পাতলা লাগছে, মানে হালকা লাগছে, মনে হচ্ছে না যে না রুমটার ভিতরে একটু গোছানো আছে। আর এই তো যেহেতু আমার ভিতরেও রান্নাঘর আছে, তো এই ভিতরে রান্নাঘরটা একটু সবসময় পরিপাটি রাখতে হয়, নয়তো কিন্তু দেখতে মোটেও ভালো দেখায় না। তো ওই দিকের কাজ তো সেরে আসলাম, এখন এই দিকে আমাদের বেডরুমটা একটু ঝেড়ে পরিষ্কার করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এবার পুরো রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে একবারে মুছে তারপরে বাইরের কাজে বেরোবো। ঘরের কাজটা যদি এক হাতে করে না বেরোই তাহলে কিন্তু ঘরটা এভাবেই অগোছালো থাকবে। আর যখন রান্নাটা করে আসবো রুমের ভিতরে, তখন দেখে যদি কাজ দেখি যে এলোমেলো আছে অথবা রুমটা গোছানো হয়নি, তখন নিজের কাছে খুবই একটা বিরক্ত লাগে। আর আমার বাসায় যেহেতু একমাত্র মহিলা বলতে আমি নিজেই, আর আমি ছাড়া কেউ কখনো এগুলো গুছায়ও রাখতে পারবে না। আর যদিও আমার হাজব্যান্ড একটু উঠায়, তবে ফিনিশিংটা সুন্দর হয় না। তো সকালের জন্য সমস্ত সব কিছু কাজকর্ম করে এসে এবার যে সবজিগুলো রান্না করব, তো সেগুলো একটু নিলাম। গতকালকে সবজিওয়ালার কাছ থেকে এগুলো কিনে নিয়েছি। তো এই দুইটা এখন থেকে ভেবেছি এরকম টাটকা টাটকা সবজি বাসা থেকেই কিনে নেব। সপ্তাহের জিনিস আর কিনবো না, সেটা আছে সব ফ্রিজে রাখলে তেমন একটা ভালোও লাগে না। তবে যখন যেরকম পাওয়া যায় তখন সেই ব্যবস্থাটাই রাখা ভালো। মুস্তেটা একটু মোটা মোটা করে করছি, কেননা মুস্তেটা আজকে চচ্চড়ি করব না, একটু হচ্ছে মাছ দিয়ে ঝোল করব। আর এই উস্তের ঝোলটা আগে কখনো খেতাম না, কিন্তু এই একটা বছর ধরে বিশেষ করে খুব খাই। কেননা যে গরম পড়েছে এবছর, সেই গরমেতে যদি এই উস্তের তরকারিটা এরকম পাতলা ঝোল করে খাওয়া যায়, তাহলে শরীরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে আর গ্যাস কম হয়। আর খুব তৃপ্তিভাবে ভাতগুলোও খাওয়া যায়। গরমের কারণে অনেক সময় দুপুরের খাবারটাও খেতে ইচ্ছা হয় না, তবে এই ধরনের তরকারি যদি থাকে তাহলে কিন্তু মনেও চাই যে না কিছুটা খাই। উস্তেটা যেহেতু আমি এবং আমার হাজবেন্ডই খাবো, তো এখানে দুবেলার তরকারি আছে। আর যদি কিছুটা থেকে যায় তবে হয়তো সকালের দিকে খাওয়া হয়ে যাবে। আর আমার ভাই এবং আমার ছেলে দুজনে একজনও উস্তের তরকারিটা খেতে চায় না। তো উস্তে এতটুকু আমি আমাদের জন্য রান্না করে নিব, আর যে কুশিটা নিয়েছি সেটা হচ্ছে ওদের জন্য রান্না করে নেব। দুইজনের একজন অবশ্য তরকারি তেমন একটা পছন্দ করে না, তবে তরকারি তো খেতেই হবে, সবজি না খেলে তো আর পুষ্টি হবে না। মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, এটা পাঙাশ মাছ ভাজি করেছি। আর এই পাঙাশ মাছ দিয়ে উস্তে তরকারি এবং হচ্ছে কুশি এই দুইটাই রান্না হবে। আপাতত আর অন্য কোনো মাছ আজকে বেরো করব না। আর এই পাঙাশ মাছটা আমরা অধিকাংশ খেয়ে থাকি, কেননা আমার মেয়ে মাছ এর কাঁটা দেখলে সে খেতে চায় না। ছেলেটা তো মাছ বাঁচার ভয়তে খেতেই চায় না। আর আমার ভাইটা যথেষ্ট বড়, কিন্তু সেও খেতে চায় না মাছের কাঁটা বাঁচার ভয়তে। তো প্রত্যেককে যদি মাছ খাওয়াতে হয় তাহলে আমাকে কাঁটা বাদে যে মাছগুলো আছে সেগুলোই বাছাই করতে হয়। আর কাঁটা শুধু যে মাছ সেটা হয়তো মাছ রানবো ঠিকই, কিন্তু কেউ খেতে চাইবে না, শুধু একটু আলু দিয়ে খেয়ে উঠবে। উস্তে রান্না করার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ কুচি এবং ঝাল ফেড়ে নিয়েছি, একটু চিড়ে নিয়েছি যেটা। তো ঝাল চিড়ে আর পেঁয়াজটা কুচি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের উপরে। আর এটা হালকা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো হচ্ছে উস্তে। আর উস্তেটা আমি আগে থেকে মশলা দিয়ে কষাই না,
আগে থেকে লবণ, হলুদ আর পেঁয়াজ, কাঁচা ঝাল এগুলো সব দিয়ে ভাজতে থাকি। ভাজতে ভাজতে যখন দেখি একটু লাল হয়ে আসছে তখন এর পানিটা দিয়ে দিই। এতে করে যেটা হয় উস্তের তিতো ভাবটা একটু কেটে যায়, আর উস্তে ভাজি করলে যেমন বেশি একটা তিতো লাগে না, ঠিক তেমনটাই হয় যে উস্তেটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে এর যে একটা উগ্র গন্ধ আর যে তিক্ততা ওইটা কিন্তু কেটে যায়। তো আমি এখানে মশলা বলতে শুধু জিরা আর একটু শস্য বেটে দিয়েছি, দিয়েই দেখুন একবারে পানিটা দিয়ে দেব, যেহেতু আমি অনেকক্ষণ ধরে ভেজেছি। আর মশলাটা দিয়ে এবার পুরো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এইটা যখন ফুটে উঠবে তরকারিটা, ঠিক সেই পর্যায়ে আমি তরকারির ভিতরে একটু মাছ দিয়ে দেব। আর মাছ দিয়ে এটা ঢাকা দিব না, যেহেতু উস্তে, তাহলে কিন্তু তিতেটা বেশি হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই তো ফাইনাল উস্তের তরকারিটা। উস্তে ঝোল করেছি, তবে খুব বেশি একটা ঝোল যে সেটা কিন্তু নয়, এরকম গা মাখা ঝোল থাকলেই হবে। তবে এটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমেতে। বাইরের কাজও পুরো কমপ্লিট হয়ে গেল আমার। বাইরের কাজ বলতে এই তো এইটুকু ঝাড় দেওয়া আর বাইরের যে রান্নাটা করা, এতটুকু কাজ। তাছাড়া কিন্তু আসে তেমন কোনো কাজ থাকে না বাইরে। আর ঘরের ভিতরটা তো সকাল থেকে গুছিয়েই এসেছি। তো এখন বাজে 11টা 30 অথবা 40 এমনটাই বাজে, এর বেশি কিন্তু বাজেনি। তো এখন রুমে এসে যে বাদবাকি গোছানোটুকু ছিল সেটুকু কমপ্লিট করে নিচ্ছি, কেননা এটা গুছিয়ে একবারে পরিষ্কার করে তবে গোসলটা করতে পারলে আর কোনো কাজ আপাতত থাকবে না আজকের দিনের মতো। আবার যখন বিকাল হবে বিকালের কাজের জন্য আবার বিকালে উঠতে হবে। তবে ভিতরে সকাল থেকে উঠে যদি এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারি তাহলে নিজের জন্য 2-5 মিনিট একটু সময় দিতে পারি। আর যে 2-5 মিনিট একটু সময় পাই, কিন্তু তখন মনে হয় যে একটু রেস্ট নিই, নিজে একটু শুয়ে থাকি, যেহেতু নিজের শরীরটাও অনেকটা খারাপ। আর এমন খারাপ অবস্থায় রেস্টের প্রচুর প্রয়োজন। এটার উপরটা আমি যতই পরিষ্কার করি না কেন তবুও এটার উপরটা এভাবেই নোংরা হয়েই থাকবে। তবে এটার আর কোনো অপশান নাই, আমি কখনো কিছু খুঁজে পাইনি যে এটা পরিষ্কার করে রাখবো কী করে। এর উপরে যদি কোনো ডালা দিই তো সাথে সাথে 1 ঘন্টার ভিতরে সেটা পূর্ণ হয়ে যাবে। তো সে কারণে ডালাটাও আর রাখি না। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা পরিষ্কার করার পর একটু গোসল করে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি। আর একটু রেস্টের খুবই প্রয়োজন আমার, যেহেতু এতটা দিন অসুস্থ ছিলাম। আর রেস্ট থেকে ওঠার পরে আছরে আজানের নামাজটা পড়ে তারপর আমি যে পাস্তা রান্না করবো আজকে সেটা একটু সিদ্ধ করতে গেছিলাম। তো এটা সিদ্ধ করতে করতে হয়েছে কি কারেন্টটা চলে গেছে, যে কারণে আমার এটা ভালোভাবে হয়নি। তো আমি এটা রান্নার রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আগে একটু তেল দিয়ে নেবেন, তারপরে এটাতে ডিম এভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে। যখন ডিমটা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে এটার ভিতরে পাস্তা এবং কাঁচা ঝাল কুচানো যেটা দুটাই একসাথে দিয়ে দিবেন। আর কিছুই দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনারা যদি সবজি অ্যাড করতে চান তো অবশ্যই ডিমের সাথে সবজিগুলো একটু ভেজে নেবেন। আর এখানে আমি সবজিটা ইউজ করিনি, সে কারণে এখানে শুধু পাস্তা আর কাঁচা ঝাল চিড়ে দিয়েছি, মানে কুচিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি লবণ, সামান্য একটু হলুদ, তারপর দিয়েছি একটু শুকনো ঝালের গুঁড়া, আর দিয়েছি একটু সয়া সস। এই কয়েকটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এটার ভিতরে যে আমি একটু তেঁতুল গুলে রেখেছিলাম, মানে 1 আঙ্গুলের মতো একটা তেঁতুল,
একটা তেঁতুল গুলিয়ে রেখেছিলাম, সেটার একটু পানি দিয়ে দিচ্ছি। এটা পানি দিয়ে যে আমার আধা সিদ্ধ মতো হয়েছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে। আর হচ্ছে এটা খুব জুসি হবে, কেননা এটা একটু আছে স্যুপ স্যুপ কোয়ালিটির হবে। এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, রেসিপিটা কিন্তু খুব দুর্দান্ত এবং সবাই খুব প্রশংসাও করছে। খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হবে। তো রেস্টুরেন্টের স্বাদ বাসায় পেতে গেলে অবশ্যই ট্রাই করতে হবে এইভাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যায়ে আমি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।